বকুলপুর নামক একটি ছোট্ট গ্রামে আলিয়া নামক একটি মেয়ে তার দাদির সাথে বসবাস করত। আলিয়ার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। আলিয়া সবসময় ওর মা বাবার জন্য মন খারাপ করত, আর যখনই ওর মা বাবার কথা মনে পড়তো তখনই সে নদীর কিনারায় বসে কান্না করত। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন আলিয়া নদীর কিনারায় বসে কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা, তোমরা কোথায়? আদৌ কি তোমরা আছো, নাকি দাদি সবকিছু আমাকে মিথ্যা বলেন? আমার দাদির কথা বিশ্বাস হয় না, কারণ গ্রামের সবাই বলেন দাদি নাকি খুব খারাপ, কিন্তু সে আমার সাথে একটুও খারাপ ব্যবহার করেন না। তবুও আমার দাদির কাছে থাকতে একটু মন চাই না। কবে আমি আমার মা বাবাকে ফিরে পাবো? এইভাবে আলিয়া কান্না করতে করতে বেশ সময় পার করে। অতঃপর সে তার ঘরে ফিরে আসে। তখন কুঁড়ে ঘরে থাকা তার দাদি তাকে দেখে বলে, এত সময় পর তোমার আসার সময় হলো। আমি সেই কোন সকাল থেকে তোমার জন্য বসে আছি, তাই এইভাবে ঘুরে বেড়ালে হবে? খাবারও তো খেতে হবে। এসো দিদি ভাই, খাবার খেয়ে নাও, হাত মুখ ধুয়ে এসো। ও দাদি, তোমাকে কতবার বলেছি আমাকে একটুও কোনো বিষয় নিয়ে জোর করবে না। আমার ভালো লাগে না। তুমি নিজেরটা খাও দেখি, আমাকে আর বিরক্ত করবে না। খিদা লাগলে আমি নিজেই খেয়ে নেব। এই কথা বলে আলিয়া নিজের ঘরের দিকে চলে যায়। আলিয়ার এই ব্যবহারে তার দাদি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে ঘরের কাজ করতে থাকে। এইভাবে আলিয়া রোজ ওর দাদির কথা অমান্য করত, কিন্তু এতে করে ওর দাদির কোনো অভিযোগ ছিল না। একদিন আলিয়ার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে। এতে করে আলিয়া ওর দাদি দেখে একটুও খেয়াল করে না। তখন আলিয়ার দাদি বিছানায় শুয়ে শুয়ে বলে, দিদি ভাই, আজ তুমি কি খাবে? শরীরটা যে বড্ড খারাপ লাগছে, তাই রান্না করতে পারিনি। ভালো করেছো। তোমায় রান্না করতে কে বলে? আমার কি খেতে ইচ্ছা করে? পেটের দায়ে খাবার খাই, যত সব। না রান্না করলে খাবো না। আমি গেলাম নদীর পাড়ে, ওইখানে গেলেই আমি সব থেকে বেশি শান্তি পাই। এই কথা বলে আলিয়া চলে যায় নদীর পাড়ে। এদিকে আলিয়ার দাদি ভাবে, ওইখানে গেলেই তো তুই শান্তি পাবি, কারণ তোর মা বাবার মৃত্যু তো ওই নদীর পাড়েই ঘটেছিল। অনেক হয়েছে, আমার বিদায় বেলা। আমি তোকে শুধু সত্যিটা বলতে চাই, এছাড়া আর কিছুই নয়। এই কথা বলে আলিয়ার দাদি কান্নায় ভেঙে পড়ে। এদিকে আলিয়া নদীর পাড়ে বসে আবারও তার মা বাবার জন্য মন খারাপ করতে থাকে। তখনই সেখানে খুবই সুন্দর একটা পরী প্রকট হয় আর আলিয়াকে বলে, এই যে মেয়ে, তুমি আর কেঁদো না, মন খারাপও করো না। তোমার সকল প্রশ্নের উত্তর আজ আমি তোমায় দিব, কারণ আমি দেখছি তুমি তোমার দাদিকে একটু সহ্য করতে পারছো না। কিন্তু তুমি জানো তোমার দাদি আসলে কে? কি? আমার দাদির মুখে আমি সবসময় গল্প শুনতাম যে পরীরাজ্যে পরীরা থাকে, কিন্তু আজ আমি এই পরীকে পৃথিবীতে দেখলাম। তুমি কি সত্যি সত্যি পরী? হ্যাঁ, আমি সত্যি সত্যি পড়ি, কিন্তু তোমার দাদি তোমাকে গল্প শোনাতো আর কতটা কষ্ট করে এই বয়সে তোমার জন্য। তবুও তুমি তোমার দাদিকে সহ্য করতে কেন পারো না? তোমার দাদি যে আমার বন্ধু ছিলেন, আমি যে তাকে অনেক বেশি মিস করি। বন্ধু ছিলেন মানে? এসব আপনি কে বলছেন পরি? আমার দাদি তো একটা মানুষ আর আপনি পরি, তবে আপনাদের বন্ধুত্ব কিভাবে হলো? নিশ্চয়ই পৃথিবী থেকে। তুমি এটাই ভাববে, স্বাভাবিক, কিন্তু এটা সত্যি নয়। তোমার দাদি আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের পরিরাজ্যে তোমার দাদি খুব ভালো একটা পরী ছিলেন। সবার বিপদে সর্বপ্রথম তিনি এগিয়ে যেতেন। একদিন আমরা দুই পরী পৃথিবীতে ভ্রমণে আসি। তখন আমরা জঙ্গলের মধ্যে থামি। ঠিক ওই সময় আমরা দেখতে পাই তোমার বাবা ও মা জঙ্গলে কোনো একটি কাজে এসেছেন। ঠিক ওই সময় বাঘের আক্রমণে তারা দুজনই মৃত্যুবরণ করেছেন। আর বাঘটি যখনই তোমার দিকে এগিয়ে আসতে যায়, তখনই আমার বন্ধু তোমাকে কোলে তুলে নেন।
আর এরপর থেকে তোমার লালন পালনের সকল দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি স্বাভাবিক মানুষ কিভাবে হলেন? তিনিও তো তবে পরী হবেন। তিনি তো অনেক কষ্ট করেন। আমি তো দেখছি আমার দাদি সংসার চালানোর জন্য কত কঠোর পরিশ্রম করেন। অন্যের বাড়িতে বুয়ার কাজ করেন, পাশাপাশি সেলাইয়ের কাজ করেন। আর আমি যখন যেটা চাই তিনি সেটাই দেন। তবুও গ্রামের মানুষ তাকে একটুও পছন্দ করেন না কেন? সেই দিন আমরা তোমাকে উদ্ধার করার পর এই গ্রামে এসেছিলাম। তোমার ওই গ্রামে যে সব মানুষের কাছে তোমাকে দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু কেউই তোমার দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তখন কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি। অতঃপর আমরা বাধ্য হয়ে তোমাকে নিয়ে চলে গেছিলাম পরিরাজ্যে। সেইখানে রানী পরী কোনো মানুষকে প্রবেশ করতে দিতে বাধ্য ছিলেন না। তাই তো তিনি তোমার দাদির সকল পরিক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে সাধারণ মানুষে পরিণত করে দেন। আর পরীরা অনেক বছর বাঁচেন। আর সেই বয়সের ভারী তোমার দাদি এখনো সহ্য করে যাচ্ছেন। ওই দিনের পর থেকে তিনি তোমাকে লালন পালন করার জন্য পৃথিবীতে এক কোণে কুঁড়ে ঘরে জীবন যাপন করেন আর পরিক্ষমতা হারিয়ে কঠোর পরিশ্রম করতে থাকেন। কিন্তু তিনি সেই দিন কারো সাহায্য পায়নি। তাই তো গ্রামবাসীদের বিপদ আপদে কখনো এগিয়ে যান না। এই কারণেই হয়তো তারা তোমার দাদিকে একটু পছন্দ করেন না। অনেক কষ্ট পায়, কারণ এতদিন সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এই সব কথা ভেবে সে ছুটে তার দাদির কাছে আসে, কিন্তু ততক্ষণে তার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে। দাদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। এখন আমি তোমাকে সুস্থ করতে চাই দাদি। এতদিন পর তুই সত্যিটা জেনে তারপর আমায় বুঝলি দিদি ভাই? তুই যদি সত্যি আমাকে বাঁচাতে চাস তাহলে জঙ্গলের মধ্যে কালা পাহাড়ের গুহায় আছে নীল আপেল। ওই আপেল এনে দিলেই আমি সুস্থ হয়ে উঠব। আলিয়া নিজের দাদির কথা শুনে ছুটে চলে যায় ওই পাহাড়ের মধ্য থেকে ফুটে থাকা ওই নীল আপেলের খোঁজে। সে অনেক খোঁজার পর ওই আপেলের সন্ধান পায়। এরপর ওই নীল আপেল এনে তার দাদিকে খাইয়ে দেয়। সাথে সাথে সে সুস্থ হয়ে ওঠে। তখনই তার বন্ধু সেখানে চলে আসে আর বলে, জীবনে অনেক কষ্ট করেছিস, আর নয় যখন তোর সময় ছিল পরিরাজ্যে ডানা মেলে ওড়ার জন্য, কিন্তু তুই তা না করে এই মেয়েটির জন্য জীবন শেষ করেছিস। আজকে আমি তাই তোর বন্ধু হিসেবে কিছু একটা তোকে উপহার দিতে চাই। রানী পরী হয়তো তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু আমাকে সাহায্য করা বা কাউকে কিছু দেওয়ার ব্যাপারে কখনোই তো মানা করেননি, তাই না? আমি তোকে একটা জিনিস দিব, যাতে করে তোদের আর কোনো দুঃখ কষ্ট না থাকে। এই কথা বলে পরী জাদু করে সেখানে একটি সোনার আপেল প্রকট করে আর বলে, এটা হচ্ছে সোনার আপেল। এই আপেলের কাছে তুই যা চাইবি তাই পাবি। এখন থেকে তোদের সুখের জীবন শুরু হলো। আর কখনোই কষ্ট করবি না। আমি দূর থেকে দেখব তুই অনেক সুখে আছিস, এতেই আমার মন ভরে যাবে। আলিয়ার দাদি খুবই খুশি হয়। এরপর সে তার বন্ধুকে জড়িয়ে ধরে। তারপর পরীটি সেখান থেকে বিদায় নিল। এরপর পরীর দেওয়া সেই সোনার আপেলের সাহায্যে তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেল। তারা নিজেদের জন্য খুবই সুন্দর একটা বাড়ি চেয়ে নিল। আর সেই বাড়ির মধ্যে যখন যা প্রয়োজন হতো ওই সোনার আপেল থেকে চেয়ে নিত। আর এভাবেই তারা সুখে শান্তিতে হাসি আনন্দে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না যেন। বাই বাই।